দাস প্রথম দিন আমায় বলেছিল যে তোর লুক আছে, তুই থিয়েটার করে এসছিস, তুই শুধু মনে প্রাণে থিয়েটারটা করেছিস, এবার তুই চরিত্রের মধ্যে ঢোক। খুব সংক্ষেপে যদি বলতে হয়, 2011-তে আমি যশোর বিবর্তনের হয়ে গঙ্গা যমুনা নাট্যোৎসব হয় অনেক থিয়েটারে, যেটা এবছরও এখনও চলছে, এবং আমি এসেছিলাম রাজা প্রতাপাদিত্য নাটকটা নিয়ে। তো যখন এসেছিলাম তখন মনে হয়েছিল এখানে থিয়েটার করার সুযোগটা অনেক ভালো, আর থিয়েটার কর্মীরা সত্যি থিয়েটার খুব ভালোবেসে থিয়েটার করেন, প্রফেশনাল থিয়েটার এখানে আছে, থিয়েটার নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। সে কারণে 2012-তে আমি প্রথম এসেছিলাম থিয়েটার করার জন্য, থিয়েটার নিয়ে পড়াশোনা করার জন্য। কিন্তু আমার আশাটা ছিল ওই অনেক ফেস্টিভ্যাল, যেটা আমি বিবর্তন যশোর হয়ে এসেছিলাম। আর তারপরে তো রবীন্দ্র ভারতীতে দীর্ঘ অনার্স করলাম, মাস্টার্স করলাম, এইভাবেই আমার এখানে যাতায়াত শুরু। এবং আমি সামনে আসার আগে, ক্যামেরার সামনে আসার আগে আমি দীর্ঘদিন অরোরা ফিল্মসে কাজ করেছি, এবং বিভিন্ন ছোট ছোট বিভিন্ন হাউজেই আমি কাজ করেছি সেই সময়। মানে সেই কাজগুলো করেছিলাম, তার একমাত্র কারণটা হচ্ছে ব্যাকস্টেজটা যদি একটু ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে ক্যামেরার সামনে অনেকটা সাবলীল এবং স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, আর সেটাই ছিল শুরু। এবং আমার প্রথম কাজ ছিল 2014-তে মহালয়াতে আমি ইন্দ্রদেব করেছিলাম। তারপরে বিভিন্ন মেঘার জন্য কথাবার্তা হয়েছিল, কিন্তু কোনো কারণে মনে প্রাণে আর হয়ে ওঠেনি কাজটা করার। আর আমি গত বছর যখন কাজটা শুরু করেছিলাম তখন আমার MA পরীক্ষা প্রায় শেষের দিকে, তো ভাবছিলাম MAও শেষ হচ্ছে, স্কলারশিপটাও শেষ হচ্ছে, তো যদি কাজ করা যায়। আর এটা খুব দুঃখের বিষয় যে আমার ইমিগ্রেশনে বা কাস্টমসে গেলে আমাকে বলতে হয় যে আমি বাংলাদেশি। দীর্ঘদিন এখানে থিয়েটার এবং এখানে কাজ করার কারণে আমার ওই বাংলাদেশি বাঙাল টাইপের কথা বলার এখন হয়ে ওঠে না, যেহেতু এখানে কাজ করছি তো স্বাভাবিকভাবে এখানকার টোনে কথা বলতে হয় ক্যারেক্টারের কারণে। তো সেই কারণে এখন অনেকেই আমাকে বিশ্বাস করতে চায় না আমি বাংলাদেশি, কিন্তু আমি সত্যি একজন বাংলাদেশি নাগরিক, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং মা মুক্তিযোদ্ধা, আমার ছোট কাকু মুক্তিযোদ্ধা। আমি গোপালগঞ্জে আমার নানা বাড়ি, আর আমার বাগেরহাট হচ্ছে আমার দাদা বাড়ি, আর আমার বড় হয়ে ওঠা যশোর সদরে জমজমপুরে। পড়াশোনাটা হয়েছিল আমার যশোর জেলা স্কুল, তারপরে যশোর সিটি কলেজ, আর তারপরে রবীন্দ্র ভারতী, তারপরে রবীন্দ্র ভারতী। প্রথম সম্ভব হয়েছে অবশ্যই আমার পরিচালকের কারণে। সেটা আমি আসলে খুব বাহাবা দেওয়ার জন্য বা তাকে এক্সট্রা করে বলার জন্য বলছি না, সত্যি মন থেকে বলছি। কারণ আমার ডিরেক্টর যিনি আছেন শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস প্রথম দিন আমায় বলেছিল যে তোর লুক আছে, তুই থিয়েটার করে এসছিস, তুই শুধু মনে প্রাণে থিয়েটারটা করেছিস, এবার তুই চরিত্রের মধ্যে ঢোক। আর সেটা করার জন্য আমি একেবারে লুক থেকে শুরু করে আমার গোঁফ দাড়ি, আমি আমার মোটামুটি একটা পেট বানিয়েছি আমি, কারণ তখনকার বাবুদের একটা বড় সড়ো পেট থাকতো গোফের সঙ্গে। এবং আমি আমার বাড়ির সব ফার্নিচার, 200 বছর আগের ফার্নিচার এক জমিদার বাড়ি থেকে অকশনে কিনিয়েছি, আমি সেগুলোতে থাকি। প্রায় সময় আমি ধুতি পাঞ্জাবিই পরে থাকি। মানে আমাদের তো 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, গত কয়েক মাস হলো দিদি এখানে 14 ঘন্টা বেঁধে দিয়েছেন, কিন্তু তার আগে আমরা 18-19 ঘন্টা কাজ করতাম। তো ওই ধুতির সঙ্গে না দৌড়োদৌড়ি, মারামারি, সেই বিষয়গুলো, ধুতির সঙ্গে অভ্যস্ত হওয়া, সঙ্গে এখানকার ভাষার সঙ্গে অভ্যস্ত হওয়া। এমনও হয় যে আমরা যে সিনগুলো করি, আমাদের রানী রাসমণির যারা দর্শক আছেন তারা জানেন আমরা খুব ক্লোজ, খুব একটা শর্ট দিই না, আমরা মাস্টার শট দিই, এবং 9 মিনিট 10 মিনিটের সিন হলেও সেটা আমরা মাস্টার দিই। তো একটা সময় গিয়ে আমার প্রবলেম হয়েছে প্রথম দিকে যে আমি একটা ভালো শট দিয়ে ক্যামেরাকে প্রোগ্রামে রেখে আমি হয়তো একটা বাংলা শব্দ বললাম। তো আমার টেকনিশিয়ান যারা ছিল আমার ব্যাকস্টেজে, এডি থেকে শুরু করে, লাইটম্যান থেকে শুরু করে, ক্যামেরাম্যান, অবশ্যই তো রাজেন্দা আছে, এবং আমার কো অ্যাক্টার যারা ছিলেন সবাই আমাকে খুব হেল্প করেছে। দেখুন, আমার একটু বলা উচিত এই কারণেই, যেহেতু আমি চ্যানেল কন্ট্রাক্টে থাকি, তো স্বাভাবিকভাবে আমার যখন শেষ হবে সেটার একটা প্রোমো আসবে। আমি বলছি না যে অমুক মাসে বা তমুক মাসে আসবে, শেষ হবে, তো সেটার জন্য দর্শকদের বিভ্রান্ত করতে চাই না। আমার ক্যারেক্টারটা যখন শেষ হবে অবশ্যই তার প্রোমো হবে, এবং সেই প্রোমো দিয়ে লোকে জানতে পারবে যে রাজচন্দ্র চরিত্র এবার শেষ হচ্ছে। আমি মিডিয়ার সামনে প্রথম কথা বলছি, তো আমি শ্রদ্ধা নিয়ে জানাতে চাই, আমি বুক ফুলিয়ে জানাতে চাই যে এখানকার শতভাগ লোক জানেন আমি বাংলাদেশি একজন নাগরিক, বাংলাদেশি মুসলিম একজন নাগরিক, এবং তা নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো আপত্তি নেই, তারা কাজকে ভালোবাসে। তো আমি একটা কথা বলবো যে আমরা যারা দেশের বাইরে থাকি, যদি কখনো দেশকে ছোট হতে দেখি তখন খুব খারাপ লাগে। তাই বলছি, দেশের বাইরে, দেশের ভেতরে, যেখানেই থাকুন না কেন, নিজের দেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করুন। দেখুন, আপনারা যারা দেশের মধ্যেই শুধু থাকেন, শুধু তাদের কথা তো ভাবলে চলবে না, যারা দেশের বাইরে এতগুলো কান্ট্রিতে বাংলাদেশি নাগরিকরা রয়েছে, তো সেখানে গিয়ে যদি কখনো বলতে হয় বাংলাদেশি নাগরিক না বলে আপনি ইউরোপের কান্ট্রিতে গিয়ে বলছেন আমি
ইন্ডিয়ান, আপনি এই পরিচয়টা দিতে লজ্জাবোধ করা উচিত, যেখানে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দেশের জন্য আমরা প্রাণ দিয়েছি। আমি বলছি না যে সবাই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে হবে, একটা ছোট্ট দেশ কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি দেখেছি নতুন প্রজন্মের মধ্যে আগুন আছে, আমি দেখেছি ছাত্রদের মধ্যে আগুন আছে। যারা রাজনীতি করেন অবশ্যই দলকে না ভালোবেসে দেশকে ভালোবেসে রাজনীতি করুন, সেটা খুব দরকার। আমরা যারা দেশের বাইরে থাকি, দেশকে নিয়ে কেউ ছোট করলে সত্যিই খুব কষ্ট পাই, এবং যতটা পারি চেষ্টা করি নিজের দেশকে সবার সামনে উঁচু করে তুলে ধরার জন্য। তার জন্য দায়বদ্ধতা তো অবশ্যই আমার রয়েছে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে। খুব হাসির নাটক ছিল এবং সেইটাতে আমার ফার্স্ট পারফরমেন্স ছিল ওটাতে, ভগুতে। সেই ভালোবাসার একটা গল্প, একটা সুন্দর প্রেমের গল্প ছিল এবং খুব কমেডি একটা নাটক ছিল। তো স্যারের সাথে আমার দীর্ঘদিন পর দেখা, স্যার অসুস্থ ছিল, আমার খুব কাছের মানুষ এবং দীর্ঘদিন আমি স্যারের বাড়ি এলাকায় থাকতাম আগে, নর্থে যখন ছিলাম, তখন স্যারকে মাঝে মাঝে ডিস্টার্ব করতাম, স্যার এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলুন, এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলুন। অসম্ভব চাল পাওনা বাকি আছে, চাল পাওনা ইন্টারভিউ